আসসালামু আলাইকুম। আমার স্টুডেন্টরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, তাই না? আচ্ছা, গত ক্লাসে যে এসডব্লিউটা ছিল সবাই ছবি এঁকেছে। আমার খুব দেখতে ইচ্ছা করছে তোমরা কি রকম করে ছবি এঁকেছো। তো এসডব্লিউ নিয়ে তাহলে কথা না বলি, আমরা পড়াতে চলে যাই। হ্যাঁ, ৭৪ নম্বর পৃষ্ঠা। সবাই একটু ৭৫ নম্বর পৃষ্ঠার ছবিটার দিকে তাকাও। আজকে আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে এই পার্টটা, যে কি করে হৃৎপিণ্ড থেকে ধমনী শিরা কাজ করছে এবং কৌশিক জালিকা তাদের ধমনী এবং শিরার মধ্যস্থতা হিসেবে থাকছে। একটু দেখো ছবিতে কিছু জায়গায় নীল রং করা আছে, কিছু জায়গায় লাল রং করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, যেগুলো নীল রং করা আছে এই জন্য করা যেন তোমরা একটু আলাদা করে নিতে পারো যে এগুলো হচ্ছে শিরা, আর যেগুলো লাল রং করা আছে সেগুলো হচ্ছে ধমনী। তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছে, ঠিক আছে? এই যে দেখো, এইটা হচ্ছে শিরার যে পার্টগুলো, এইগুলো হচ্ছে শিরা, আর এই যে রেড কালার যেগুলো দেয়া এইটা হচ্ছে ধমনী, আর এগুলো তো কৌশিক জালিকা, বুঝতে পারছো? আর এর মূলে আছে কে? হৃৎপিণ্ড, তাই না? এই হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের পুরো একটা চিত্র। এতক্ষণ আমরা যে কয়টা ক্লাসে পড়লাম পার্ট বাই পার্ট পড়েছি। আজকে যেটা পড়বো যে রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে সেটা নিয়ে, ঠিক আছে? আগে একটু পড়ি, তারপর চিত্রটা নিয়ে কথা বলবো। হৃৎপিণ্ডের কাজ আমরা পূর্বে জেনেছি। মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। আচ্ছা, হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। একটুখানি আগের পড়া থেকে রিভাইজটা করি। রিভাইজটা করলে কি হবে, আমার কাজটা খুব ইজি হবে। প্রথম হচ্ছে ধমনী। ধমনী সে কি করে? হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে প্রবাহিত করে। ঠিক আছে, তাহলে ধমনীতে কি হচ্ছে? হৃৎপিণ্ড থেকে রক্ত বের হচ্ছে এবং সে সারা শরীরে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আর ২ নম্বর হচ্ছে শিরা। সারা কার্বন ডাইঅক্সাইড, আমি কিন্তু ডিটেলস লিখলাম না, এখানে শুধু O2 লিখেছি। O2 মানে হচ্ছে অক্সিজেন, আর CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এতদিনে তো তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি করছে? হৃৎপিণ্ডে প্রবাহিত করছে, তাই না? ক্লিয়ার? তাহলে শিরার কাজটা কি হচ্ছে? সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে রক্ত বের হচ্ছে ধমনী দিয়ে, আর হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করছে শিরা দিয়ে, তাই না? আমি কি লাইনটা একটু কোট করে লিখে দিব?
বের হচ্ছে কার মাধ্যমে? ধমনী দিয়ে। ক্লিয়ার? এই লাইনটা একটু কোড করে রাখো, তাহলে তোমাদের বুঝতে খুব সহজেই আলাদা করে ফেলতে পারবে। অ্যারো চিহ্নটা যেহেতু কাজ দেখাবো আমরা 75 পেজে, ওইখানে অ্যারো চিহ্নগুলো কোথায় যাচ্ছে সেটা একটু দেখবে। ঠিক আছে? দেখতে লিখেছো? আচ্ছা, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। এই যে হৃৎপিণ্ড কি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে, এই দুইটার নাম আছে। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলবো সিস্টোল, আর স্বতঃস্ফূর্তভাবে যে প্রসারিত হচ্ছে তাকে আমরা বলবো ডায়াস্টোল। ঠিক আছে? একটু আন্ডারলাইন করে নাও, একটু দাগ দিয়ে দাও এই লাইনটার নিচে। আচ্ছা, তারপরে হচ্ছে উল্লেখ্য হচ্ছে অলিন্দে যখন সিস্টোল হয় মানে সংকোচন হয়, অলিন্দটার মধ্যে যখন সংকোচন হবে তখন নিলয় ডায়াস্টোল অবস্থায় থাকে। একটু খেয়াল করো। এইবার আমি একটু গুরুত্বপূর্ণ ইয়াগুলো বলছি, পার্টগুলো। এটা লেখা হয়েছে? ঝটপট শেষ করো, আমি বাকিগুলো একটু লিখে লিখে বুঝাই। আমি এখন আর তোমাদেরকে হৃৎপিণ্ডের ছবি এঁকে দেখাবো না, আমি জাস্ট বলবো যে কে উপরে আছে কে নিচে আছে, তাহলেই বুঝবে। হৃৎপিণ্ড তো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? প্রকোষ্ঠের মধ্যে উপরে থাকে কি অলিন্দ, আর নিচে থাকবে নিলয়। আমি এখানে 4টা ইউনিট ভাগ করে তোমাদের দেখাচ্ছি, ছবিটা এঁকে দেখাচ্ছি না। এই ধরো, এই যে প্রকোষ্ঠ, এটা হবে হচ্ছে ডান, উপরে কি থাকে অলিন্দ, আর এটা হবে বাম অলিন্দ। আর এটা হবে ডান নিলয়। ঠিক আছে? আর এটা হবে বাম নিলয়। ক্লিয়ার? আমি হৃৎপিণ্ডের ছবি আঁকলাম না, প্রকোষ্ঠটা 4 কোণ একটা বক্সের মতো করে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের তো মনে আছে কিভাবে ছিল, গত ক্লাসে বলেছি। আচ্ছা, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত যে সংকোচনটা হচ্ছে সেটাকে আমরা বলছি সিস্টোল, তাই না? আর প্রসারণটা হবে ডায়াস্টোল। আমি এখানে একটু আলাদা করে কোড করে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, চট করে যেন ধরতে পারো। সংকোচনের নাম হচ্ছে আর প্রসারণ হচ্ছে ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি কাজের ক্ষেত্রে। হৃৎপিণ্ডের যখন অলিন্দে যখন সিস্টোল হয়, এই অলিন্দে যখন সিস্টোল মানে হচ্ছে সংকোচন হবে, ঠিক আছে, তখন নিলয় তখন ডায়াস্টোল অবস্থায় থাকে। এইটা যখন উপরের পার্টগুলো যখন সংকুচিত হবে, নিলয় তখন ডায়াস্টোল মানে প্রসারিত অবস্থায় থাকবে। উপরের অংশ যখন সংকুচিত হবে তখন নিচের অংশ হবে প্রসারিত। বুঝতে পারছো? আমি সিস্টোল ডায়াস্টোল না বলে সংকুচিত প্রসারিত এই কারণে উল্লেখ করলাম যেন তোমরা চট করে ধরতে পারো, বাট তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে অবশ্যই সিস্টোল ডায়াস্টোলটাই ব্যবহার করবে। এখন বোঝার জন্য আমি এইটুকু বললাম, আবার বলছি, সেটা সিস্টোল এবং ডায়াস্টোল দিয়ে বলবো। হৃৎপিণ্ডের অলিন্দে যখন সিস্টোল হবে, নিলয়ে তখন ডায়াস্টোল হবে। বোঝা গেছে? হৃৎপিণ্ডের অলিন্দে মানে উপরের অংশ যখন সংকুচিত সিস্টোল অবস্থায় থাকবে, তখন নিচের অংশটা, নিচের প্রকোষ্ঠগুলো ডায়াস্টোল অবস্থায় থাকবে, মানে নিলয়টা তখন ডায়াস্টোল বা প্রসারিত অবস্থায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের যে চিত্রটা, এটা হচ্ছে পরের পৃষ্ঠায় দেখানো হয়েছে। এই যে চিত্রটা একটু খেয়াল করো, এটা আমি এখানে আঁকলাম না,
আমার পুরো ক্লাসটাই চলে যাবে এইটা আঁকার ক্ষেত্রে। এর চেয়ে আমার মনে হয় মুখে আমি বলি, তোমরা বইয়ের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। আর অ্যারো চিহ্নগুলো খেয়াল করো, রক্ত কোথা থেকে কোথায় যাচ্ছে। হার্টবিট, আমরা আগেই বলেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভেতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। এই হৃদস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। সেই যে সে ধুকধুক করছে, মানে এরকম করছে, এভাবেই তো সে সংকুচিত প্রসারিত হচ্ছে, এইভাবেই সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের শরীরে প্রবাহিত করছে। হার্টবিট বা হৃদস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন বা প্রসারণের দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে। আচ্ছা, এই যে হৃদস্পন্দনটা হচ্ছে, স্পন্দিত হচ্ছে বা যে বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে, এই জিনিসটা একটা জটিল বিষয়। যখন মানুষের হৃৎপিণ্ড একটা কীরকম অবস্থা, মায়োজনিক অবস্থা, সেটা বাইরের কোনো উদ্দীপনা মানে বাইরের কোনো কার্যত কারণ ছাড়াই সে নিজেই সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, যার কারণে হৃদস্পন্দন হচ্ছে, বা এই যে ধুকধুক যে শব্দটা, স্পন্দন, এটাই হচ্ছে। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত হওয়ার যে ঘটনাটা, তার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। এই যে একবার ধুক 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 এই যে আওয়াজটা হচ্ছে, এইটার সংঘটিত হওয়ার যে একটা চক্র, এটাকেই আমরা কার্ডিয়াক চক্র বলবো। একটু আন্ডারলাইন করো পেজটা, এই লাইনটাকে আন্ডারলাইন করে ফেলো। আচ্ছা, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভেতর গতিশীল থাকছে, তো মানে সে পাঞ্চ করছে বলেই তো রক্ত আসছে, পাঞ্চ করে দিচ্ছে, ছাড়ছে, নিচ্ছে, এই যে কাজটা করছে বলেই তো রক্তটা শরীরে প্রবাহিত হচ্ছে। কার্ডিয়াক চক্র 4টি ধাপে সম্পন্ন হয়। এই যে হৃদস্পন্দনটা হচ্ছে, এই চক্রটা 4টা ধাপে সম্পন্ন হয়। এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমার মনে হয় আমাদের চিত্রটা অবশ্যই আঁকা দরকার, নাইলে আমরা কার্ডিয়াক চক্রটা বুঝবো না। এই যে মানে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, পৃষ্ঠা নাম্বার 76, 76 নাম্বার পৃষ্ঠা, এটা কিন্তু হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, মানে লম্ব করে মাঝখানে বরাবর যদি কাটি, হৃৎপিণ্ডের ভেতরকার যে অবস্থাটা সেটা দেখাবো। আমি গত ক্লাসে দেখিয়েছি হৃৎপিণ্ডের বাহিরের যে চিত্রটা সেটা, এখন দেখাবো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, মানে মাঝখান বরাবর যদি আমি লম্বালম্বি কেটে দেই, তখন এর ভেতরের অংশটা কেমন থাকবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিছু?
আচ্ছা, আনুমানিকভাবে এটা হয়েছে কি একটুখানি হিজিবিজি এই কারণেই লাগছে, কারণ এর কোষ প্রাচীর সহ আঁকা হয়েছে, এই কারণেই তোমাদের কাছে একটু হিজিবিজি লাগছে। আচ্ছা, প্রথম চলে আসি অলিন্দের ডায়াস্টোল। প্রথম কাজ, হ্যাঁ, হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক চক্র, এটা তো 4 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ হচ্ছে অলিন্দের ডায়াস্টোল, মানে প্রসারণ, তাই না? অলিন্দের ডায়াস্টোল প্রথম হচ্ছে। অলিন্দ কোনটা? এই যে অলিন্দ দেখা যাচ্ছে, এটা অলিন্দ না? এই যে এটা হচ্ছে অলিন্দ, এইটার প্রসারণ। আচ্ছা, অলিন্দের প্রসারণটা কিভাবে হচ্ছে? এ সময় অলিন্দ দুটি প্রসারিত হয়ে থাকে, ফলে সারা শরীরের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। একটু খেয়াল করো, অলিন্দ দুইটা যখন প্রসারিত হয়, অলিন্দের সাথে কি যুক্ত আছে? ঊর্ধ্বশিরা এবং মহাশিরা। সেই শিরা দিয়ে ডান অলিন্দে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন চলে আসতেছে, এবং বাম অলিন্দে কি করছে? অক্সিজেন সমৃদ্ধ পালমোনারি শিরা থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে সে প্রবেশ করছে। ডান অলিন্দ যেটা, এই যে এপাশে যে ডান অলিন্দ যেটা ছিল, সেই ডান অলিন্দে প্রবেশ করছে ঊর্ধ্বশিরা এবং নিম্ন মহাশিরা, শুধু শিরা না, নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা থেকে আসা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং বাম অলিন্দে প্রবেশ করছে পালমোনারি শিরা থেকে আসা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, এবং সে প্রসারিত হচ্ছে। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে অলিন্দের সিস্টোল। প্রথমে হচ্ছে অলিন্দের ডায়াস্টোল, মানে সে প্রথমে প্রসারিত হচ্ছে, তারপরে চলে আসবো তার সংকোচন, অলিন্দের সিস্টোল। ঠিক আছে, সিস্টোল মানে হচ্ছে সংকোচন। প্রথমে সে প্রসারিত হচ্ছে, তারপরে তার সংকোচন হচ্ছে। ক্ষয়ের চিত্রটা দেখো, যে যখন অলিন্দ সংকুচিত হচ্ছে তখন ডাল আচ্ছা, অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে, প্রসারিত হয়ে সে রক্ত দ্বারা পূর্ণ হলে এই দুটি সংকুচিত হবে। প্রথমে সে প্রসারিত হলো, রক্ত দ্বারা পূর্ণ হলো, তারপর সে সংকুচিত হবে। তাহলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে চলে আসবে। মানে ডান অলিন্দে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল সেটার ডান পাশে নিলয়ে চলে আসবে। মানে এ যখন সংকুচিত হচ্ছে তখন তার কাছে চলে আসতে হচ্ছে, ও তো আর রাখতে পারছে না, ও সংকুচিত হচ্ছে, তখন তাকে প্রসারিত হতে হবে। প্রসারিত হয়ে এই রক্তটা সে ডান নিলয়ে চলে আসবে, এবং বাম অলিন্দের যে রক্তটা আছে সেটা তো অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কারণ এতে পালমোনারি থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসেছিল সে ছিল, তাকে আমরা পাঠিয়ে দেব বাম পাশের নিলয়ে। মানে যখন অলিন্দ দুইটা সংকুচিত হবে তখন নিলয়ের প্রসারণ হবে এবং তারা রক্ত দ্বারা পরিপূর্ণ হবে। একটু খেয়াল করো, ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝবে যে অলিন্দে যখন প্রসারণ হচ্ছে এক পাশের অলিন্দে হচ্ছে রেড কালার দেয়া, আরেক পাশেরটায় হচ্ছে ব্লু কালার দেয়া। যেটা ব্লু কালার দেয়া সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং রেড কালার দেয়া যেটা সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সে যখন সংকুচিত হচ্ছে, ক্ষয়ের চিত্রটাতে দেখো যে তাদের যে এই যে এখানে যে বন্ধ যে অবস্থাটা আছে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে বন্ধ যে অবস্থাটা আছে এইটা খুলে যাচ্ছে, এই কপারটা খুলে যাচ্ছে এবং এই পাশের কপারটা খুলে যাচ্ছে, খুলে গিয়ে এই রক্তটা এই পাশে এবং এই রক্তটা এই পাশে চলে আসছে। তারা সংকুচিত হচ্ছে এবং তারা প্রসারিত হচ্ছে। বুঝতে পারছো? এটা হচ্ছে অলিন্দের সিস্টোল। আচ্ছা, গ নাম্বার হচ্ছে নিলয়ের সিস্টোল। এবার অলিন্দের কাজ শেষ, এবার নিলয়ের কাজ শুরু।
আচ্ছা, এবার নিলয়ের সিস্টলটা কি হবে? গ চিত্র দেখো, নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হবে। নিলয়টা আবার কি হচ্ছে? রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে এই সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপটিকা বন্ধ থাকবে। এই যে দুটো কপটিকা, এখানে দুটো কপটিকা আছে, হ্যাঁ, এই তখন দেখো খ চিত্রে সে খুলে গিয়েছিল, কপাট দুটো খুলে গিয়েছিল। এই দুইটার কপাটের নাম হচ্ছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। এই কপটিকা দুটো বন্ধ হয়ে যাবে, মানে এই রাস্তাটাই বন্ধ করে দিবে তারা। ঠিক আছে, যখন তারা বন্ধ হয়ে যাবে, এরপরে যখন নিলয়গুলো সংকুচিত হবে, সেই রক্তটা কোথায় যাবে? প্রথমে তো সে প্রসারিত হয়েছে, দুইটা কপাট খুলে দিয়েছে, দেওয়ার পরে তারা রক্ত দ্বারা পূর্ণ হলো এবং কপাটগুলো বন্ধ হয়ে গেল। এখন যখন আবার নিলয়কে সংকুচিত হতে হবে, তখন এই রক্তগুলো কি হবে? নিলয়ের সিস্টলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথম শব্দের সৃষ্টি হবে, তাকে লাভ বলবো। এই যখন কপাটগুলো বন্ধ হয়ে গেল, ঠিক আছে, এবং নিলয় যখন সংকুচিত হতে থাকবে, এই সময় একটা হৃদস্পন্দন হবে। বোঝা গেছে? যে হৃদস্পন্দন, ধুক ধুক, এই যে দুটো শব্দ। প্রথম শব্দটা কখন হবে? যখন অলিন্দ থেকে রক্ত নিলয়ে চলে আসলো এবং আসার ফলে কপটিকাগুলো বন্ধ হয়ে গেল, আর নিলয়গুলো এখন আবার সংকুচিত হচ্ছে, ওই সময় একটা হৃদস্পন্দন হয়, সেটাকে আমরা বলবো লাভ। বুঝতে পারছো? প্রথম হৃদস্পন্দন। আচ্ছা, এ সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত, এই যে বাম নিলয় যে বিশুদ্ধ রক্তটা আছে এই পাশের, সেই রক্ত মহাধমনী এবং ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করবে। এইখানে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে, সে কি করবে? মহাধমনীতে যাবে। এখানে যে মহাধমনীটা মনে আছে, মহাধমনীতে যাবে এবং এই যে মহাধমনীটাতে যাবে, এবং এইখানে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, সে কি করবে? ফুসফুসীয় শিরাতে চলে যাবে, ফুসফুসীয় ধমনীতে চলে যাবে। বুঝতে পারছো? দুইটা দুই দিকে যাবে। বাম দিকের যে নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছিল, সে মহাধমনীতে চলে যাবে, আর এই পাশে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল, সে ফুসফুসীয় ধমনীতে যাবে। ক্লিয়ার? আচ্ছা, মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী শাখা প্রশাখা দিয়ে দেহের বিভিন্ন জালকে ছড়িয়ে পড়বে, আর কলা কোষকে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করবে। এই যে মহাধমনী দিয়ে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বের হচ্ছে, সে সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং সারা শরীরের যে কলা কোষগুলো আছে তাদেরকে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করবে। অপরদিকে ফুসফুসীয় ধমনী দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বের হয়েছে, সে ফুসফুসীয় জালকে প্রবেশ করবে, মানে ফুসফুসের জালকে প্রবেশ করবে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসবে। একটুখানি খেয়াল করে দেখো, ফুসফুসীয় ধমনী থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করছে, সে ওই রক্তটাকে ছেঁকে, ফুসফুস তো কার্বন ডাইঅক্সাইডকে ছেঁকে অক্সিজেনকে বের করে, তারপরে সে ফুসফুস রক্ত অক্সিজেন গ্রহণ করে, ফুসফুসটা অক্সিজেনটা গ্রহণ করবে এবং ফুসফুসীয় শিরা দিয়ে আবার বাম অলিন্দে পাঠিয়ে দেবে। মানে সার্কেলটা চিন্তা করেছো? প্রথমে আমি সারা শরীর থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড রক্তটা আমি ফার্স্টে ডান অলিন্দে নিলাম, ডান অলিন্দ থেকে ডান নিলয় নিলাম, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে আমি ফুসফুসে পাঠিয়ে দেব। ফুসফুস কি করবে? তার ওখান থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তের মধ্যে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি করে সে আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে পাঠিয়ে দেবে। চক্রটা বুঝতে পারছো? চক্রটা হচ্ছে এইরকম। আচ্ছা, পাশেই লিখি, ছবিটা থাকুক। প্রথমে হচ্ছে ফুসফুসীয় রক্ত, ঠিক আছে, ফুসফুসীয় রক্ত, সেই রক্তটা কি? অক্সিজেন সমৃদ্ধ, সে যাচ্ছে কি? বাম অলিন্দ, ঠিক আছে। বাম অলিন্দ থেকে সে আবার কোথায় যাচ্ছে? বাম নিলয়, ঠিক আছে। বাম নিলয় থেকে সে মহাধমনী, মহাধমনী থেকে সে কোথায় যাচ্ছে? সারা শরীরে,
বুঝতে পারছো? ফুসফুসীয় রক্তটা যখন আমার বাম অলিন্দে আসতেছে, বাম নিলয় থেকে মহাধমনী হয়ে সে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে একটা পার্টের কাজ। আরেকটা পার্টের কাজ হচ্ছে এটা, আবার মুছি। এটা কি হচ্ছে, সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্বশিরা এবং মহাশিরা দিয়ে কোথায় প্রবেশ করছে? ডান অলিন্দে। বুঝতে পারছো? সারা শরীর থেকে আসা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোন শিরা দিয়ে? ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করছে। ডান অলিন্দ থেকে কোথায় যাচ্ছে? ডান নিলয়ে। ডান নিলয় থেকে সে কোথায় যাচ্ছে? পালমোনারি শিরা দিয়ে, ফুসফুসীয় শিরা দিয়ে। ফুসফুসীয় শিরা দিয়ে সে আবার ফুসফুসে প্রবেশ করছে। চিন্তা করো ব্যাপারটা, যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শরীর থেকে ডান অলিন্দে আসলো, ডান নিলয়ে আসলো, ওখান থেকে ফুসফুসীয় শিরা দিয়ে ফুসফুসে প্রবেশ করছে। আর ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ দিয়ে বাম নিলয় দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। চক্রটা বুঝতে পেরেছো? আমার মনে হয় এখন ক্লিয়ার। আচ্ছা, এরপরে লাস্ট পার্ট হচ্ছে নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের সিস্টোলের পরপরই নিলয়ের ডায়াস্টোল শুরু হয়, মানে নিলয়ের সংকোচনের পরে আবার নিলয়ের প্রসারণ শুরু হয়। এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হবে। এই সময় এখানকার সেমিলুনার ভালভ বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্টি হয় তাকে ডাব বলে। প্রথম হচ্ছে যখন আমি রক্তটা এখান থেকে নিলয় থেকে সংকুচিত হতে থাকে এবং এই কপটিকাগুলো বন্ধ থাকে, তখন একটা হৃদস্পন্দন হয়। এবং দ্বিতীয় হচ্ছে আবার যখন নিলয়টা পূর্ণ হবে, এই নিলয় পূর্ণ হওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হবে, এই সময়কার সেমিলুনার ভালভ যেটা বন্ধ থাকবে সেই সময় দ্বিতীয় একটা শব্দ হবে, এটা হবে হচ্ছে স্পন্দন, সেটা হচ্ছে ডাব। একটা হচ্ছে নিলয়ের সিস্টোলের সময় হবে লাভ, আরেকটা নিলয়ের ডায়াস্টোলের সময় হবে ডাব। লাভ আর ডাব, এই দুইটা স্পন্দনটুকু হতেই যে সময়টা বা যে কাজগুলি হচ্ছে সেটাই হচ্ছে কার্ডিয়াক স্পন্দন। ঠিক আছে? তাহলে এই যে চক্রটা আমরা দেখলাম, রক্ত সংবহন তন্ত্র, আমার মনে হয় এইটা বাসায় আর পড়তে সমস্যা হবে না, কারণ আমি লিখে লিখে বুঝিয়েছি। যদি তোমরা এই লেখাগুলি তোলো এবং বাসায় যখন চক্রটা নিয়ে পড়বে তখন আর সমস্যা থাকার কথা না। ঠিক আছে? সেমিলুনার। আচ্ছা, একটি সিস্টোল ও একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন গঠন হয়, মানে একটা প্রসারণ এবং একটা সংকোচনের মাধ্যমেই একটা হৃদস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের থেকেও কম, 0.8 সেকেন্ড। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়। মানে এই যে লাভ আর ডাব হচ্ছে, মানে তুপ শব্দগুলো প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়, এটাকে হার্টবিট বলা হয়। আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়। আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়েও শব্দ শোনা যায়। ডক্টররা হাত যখন রাখে, দেখো ছবিটা দেখো, নাড়ি বা পালস দেখার যে সিস্টেমটা, পাশে কিন্তু ঘড়ি নিয়ে থাকে যে 1 মিনিটে সে কয়বার এই শব্দটা পাচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে তার রক্ত প্রবাহ ঠিকমতো চলছে কিনা। আবার এই কাজটা স্টেথোস্কোপ বসিয়েও শোনা যায়। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনে যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। হার্টের যে সাউন্ড হচ্ছে সেটা বলে।
হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তখন তাকে পালস রেট বলে। ক্লিয়ার? পালস রেট কাকে বলে আর পালস রেটটা কিভাবে হয়? 0.8 সেকেন্ডে হার্টবিট, এই যে সংকোচন এবং প্রসারণ হচ্ছে, তাকে কি বলছে? লাভ, আর এটাকে ডাব। কি মজা না শব্দগুলো? তো এইগুলো থেকে আমরা এই পালস রেটটা বের করব। আশা করি যে আমরা হৃদপিণ্ডের যে কাজগুলো সে কাজগুলো ধরতে পেরেছি না? আজকে বাসায় অবশ্যই আমরা ভালোভাবে পড়ব, খুব ভালোভাবে পড়ব, কারণ হচ্ছে হৃদপিণ্ডের বর্ণনাটার সাথে আমাদের পড়া অনেকখানি জড়িত আছে, তাই না? তাহলে আমরা বাসায় যখন ভালোভাবে পড়বো, পড়ার পর একটা সৃজনশীলকে সলভ করতে পারবো। আমি হৃদপিণ্ডের ছবিটা আর আলাদা করে আঁকলাম না, আমার সৃজনশীল প্রশ্নটাই থাকবে হৃদপিণ্ডের ছবি দিয়ে, এবং প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি। হৃদপিণ্ডের ছবি আর নিচের প্রশ্নগুলো হবে ক, লাস্ট প্রশ্ন, চিত্রের অঙ্গটি, এই যে চিত্র, এই যে অঙ্গটা, এর কি কি কাজ, এ কিভাবে কাজ করে, তার কাজটি বর্ণনা করো। এই হচ্ছে 4টা প্রশ্ন। আজকের প্রশ্ন নিয়ে আমি কিছুই বলবো না, প্রশ্নগুলো দেখো। সর্বজনীন দাতা গ্রুপ বলতে কি বুঝো? প্রথম হচ্ছে অ্যান্টিবডি কি, সর্বজনীন দাতা গ্রুপ বলতে কি বুঝো, চিত্রের অঙ্গটির কাজ বর্ণনা করে, এই যে অঙ্গটা এটা কিভাবে কাজ করে তার বর্ণনা করবে, চিত্রে যে অঙ্গটি দেখানো হয়েছে তা ভালো রাখার উপায় সম্পর্কে তোমার মতবাদ দাও, এই যে কিভাবে এটা ভালো রাখা যায়, সুস্থ সবল রাখা যায়, সেটা কি করে করা যায় সেটা সম্পর্কে তোমার মতবাদ দাও। এই হচ্ছে 4টা প্রশ্ন। বাসায় অবশ্যই ভালোভাবে রিডিং পড়বে। আজকে যে কাজটা লিখে পড়িয়েছি ভালোভাবে যদি না পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তোমরা লিখতে পারবে না। সো বাসায় পড়বে, প্লাস এই সৃজনশীল প্রশ্নটা সলভ করবে। আগামী ক্লাসে এই সৃজনশীল নিয়ে আমরা কথা বলবো, প্লাস সামনে আরও যে পড়াগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।